এর আগে আমরা মেরি শেলি রচিত ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসটি লেখার ইতিহাস সম্পর্কে জেনেছি। আজকে আমরা গল্পটি সম্পর্কেই জানব। মেরি শেলি যখন 18 বছর বয়স তখনই এই ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন গল্পটি লেখেন এবং ফ্র্যাঙ্কেনস্টাইন গল্পে আমরা দেখতে পাই রবার্ট ওয়াল্টন নামের একজন ব্যক্তি উত্তর মেরু অভিযানে বের হয়েছেন এবং সেখানে তিনি একজন মুমূর্ষু ব্যক্তিকে সমুদ্রের বরফ আবিষ্কার করেন, তাকে জাহাজে নেন এবং তার কাছ থেকে গল্পটি শোনেন এবং পরবর্তী গল্পটি ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের থেকেই আমরা জানতে পারি। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন জেনেভায় জন্মগ্রহণ করেন এবং বিজ্ঞানের প্রতি, তার আলকেমির প্রতি সবসময় একটা আকর্ষণ আমরা দেখতে পাই। তার এই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় জীবনে তিনি মানুষের জীবনের রহস্য উন্মোচন করেন, সূত্রটি আবিষ্কার করেন এবং অনেক মাস ধরে তিনি মৃত মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করেন, সেগুলোকে জোড়া দিয়ে তিনি একদিন সেখানে প্রাণের সঞ্চার করেন। যে প্রাণের সঞ্চার তিনি করেন সেটি আসলে একটি দানবে পরিণত হয়। সেই প্রাণীটির পুরো উপন্যাসে আমরা কোনো নাম দেখতে পাই না, আমরা দেখি তাকে ক্রিয়েচার বলে সম্বোধন করা হয় এবং এতটাই দানব আকৃতির হয় সেই প্রাণীটি যে সৃষ্টিকর্তা ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন তাকে দেখে নিজেই ভয় পায়, আতঙ্কিত হয় এবং তাকে প্রত্যাখ্যান করে। এই যে প্রত্যাখ্যান হওয়ার গল্পটি শুরু হলো দানবের জীবনে, সেটি শেষ পর্যন্ত চলতেই থাকে এবং যখন এই দানব জঙ্গলে পালিয়ে যায়, সেখানে গিয়ে সে জঙ্গলের অদূরে একটি পরিবারকে দেখে, তাদের চলাফেরা, তাদের জীবনযাপন, কথা বলার ধরন, পড়ার ধরন সব কিছু দেখে এবং সে ভালোবাসা অনুভব করতে শুরু করে, মানুষের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে এবং ভালোবাসা পেতে চায়। একটা সময় সে ওই পরিবারটির সামনে গিয়ে দাঁড়ায় এবং ওই পরিবারটি এই দানবটিকে দেখে তারাও ভয় পেয়ে যায় এবং আতঙ্কিত হয় এবং তাকে বিতাড়িত করে। আবার সেই বিতাড়িত হওয়ার একটি স্টেজ এই দানবের জীবনে চলে আসে। পরবর্তীতে সে তার সৃষ্টিকর্তা ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের কাছে আবার দেখা করে। এই এমন একজন সৃষ্টিকর্তা সৃষ্টির পর যে তার সৃষ্টিকে ভুলে যায়। তো যখন সে দেখা করে এবং বলে যে তুমি আমাকে সৃষ্টি করেছো, জীবন দিয়েছো, কিন্তু তুমি আমাকে ভালোবাসা দাওনি, তুমি আমার জন্য এমন একজন সঙ্গিনী, এমন একজন স্ত্রী তৈরি করো যে কিনা আমার মতো হবে, যে কিনা আমার মতো করে ভাববে, আমাকে ভালোবাসবে। এই ভালোবাসার আকুতি থেকেই সে তার সৃষ্টিকর্তাকে অনুরোধ করে বারবার এবং ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু তার জন্য একটি সঙ্গিনী তৈরি করতেও শুরু করে। কিন্তু একটা সময় ফ্র্যাঙ্কেনস্টাইন ভাবে যে এই একটি দানব যে পরিমাণ ধ্বংসাত্মক কাজে লিপ্ত হচ্ছে, যদি আরেকটি তার সঙ্গিনী দেওয়া হয় তাহলে পৃথিবীতে কি আকার ধারণ করবে, পৃথিবীতে কি ধ্বংস হয়ে যাবে। তাই মাঝপথে সেই প্রাণীটিকে ধ্বংস করা হয় এবং সেই ক্ষোভেই দানবটি তাকে বলে যে আমি তোমার বিয়ের রাতে তোমার সাথে দেখা করব। এর মধ্যেই দানবটি ভালোবাসাহীন এই দানব ভালোবাসা না পেয়ে অনেক বেশি হিংসাত্মক হয়ে যায়। সে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের ভাইকে হত্যা করে এবং সেই হত্যার দায় গিয়ে পড়ে একটি জাস্টিন নামের একজন নিরীহ মেয়ের উপরে এবং তাকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়। এবং ঠিক ফ্র্যাঙ্কেনস্টাইনের বিয়ের রাতে দানব গিয়ে হাজির হয় এবং এলিজাবেথকে মেরে ফেলে। এই এলিজাবেথ হচ্ছেন ফ্র্যাঙ্কেনস্টাইনের হবু বধূ বা নববধূ এবং সেই দুঃখে সুখে আমরা দেখতে পাই ফ্র্যাঙ্কেনস্টাইনের বাবাও মৃত্যুবরণ করে এবং এই গল্পের ধারাবাহিকতায় ফ্র্যাঙ্কেনস্টাইনের বন্ধু, আত্মীয় স্বজন এরকম অনেককেই আমরা দেখি যাকে এই দানব মেরে ফেলে এবং তার স্ত্রীকে মেরে ফেলবার পরে দানব যখন উত্তর মেরুর দিকে পালিয়ে যেতে শুরু করে, ফ্র্যাঙ্কেনস্টাইন তখন এই দানবকে মেরে ফেলবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং তাকে অনুসরণ করে। এই অনুসরণ করবার একটি পর্যায়ে গিয়ে আমাদের রবার্ট ওয়াল্টন তাকে খুঁজে পায় এবং এই গল্পটি তার ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের কাছ থেকে শোনে। একটা সময় গিয়ে জাহাজে ফ্র্যাঙ্কেনস্টাইন মৃত্যুবরণ করলে দানব সেই জাহাজে আসে এবং তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে, হতাশায় পর্যবসিত হয় এবং সে তার সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা অনুভব করে এবং সে বলে যে সে এই সমুদ্রের এই বরফের পাহাড়ে, বরফের জগতে, বরফের সাম্রাজ্যে সে হারিয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে এবং সে নিজেকে শেষ করে ফেলবে এবং সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এবং গল্পটি শেষ হয়। এই উপন্যাসটি একটি দানবের উপন্যাস নয়, এই উপন্যাসটি এমন একটি উপন্যাস যে গল্পে সৃষ্টিকর্তা, স্রষ্টা তার সৃষ্টিকে সৃষ্টি করবার পরে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যান করার
স্টেজটা, এই দানবটার জীবনে বারবার ফিরে আসে। সে মানুষের কাছ থেকে বারবার বিতাড়িত হয়, ভালোবাসা পায় না। সে চেয়েছিল ভালোবাসা, যেটি না পেয়ে তীব্র একাকী অনুভব করে, এবং সেখান থেকেই কিন্তু আমরা এই যে আইডেন্টিটি ক্রাইসিস, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, সেন্স অফ এলিয়েনেশন, এইগুলো আসে। এখান থেকে হতাশা তৈরি হয়, এবং এই জায়গা থেকেই সে আসলে হতে চেয়েছিল মানবিক একজন, সে হতে চেয়েছিল ভালোবাসায় পরিপূর্ণ, ভালোবাসার মোহে আবদ্ধ একজন একটা সৃষ্টি। সেটি না হয়ে সে দানবে পরিণত হয়, কারণ সমাজ থেকে দূরে ঠেলে দেয়, তাকে দানব বলে আখ্যায়িত করে, এবং তাকে কখন সে তার ভালোবাসার আকুতিকে উপেক্ষা করে, ভালোবাসা তো দেয়ই না বরং বিতাড়িত করে তাকে ঘৃণা করে। এখান থেকেই তার আইডেন্টিটি ক্রাইসিসটা তৈরি হয়। এবং এই জিনিসগুলো কিন্তু আধুনিক যুগেও মানুষের মধ্যে আমরা দেখতে পাই। তীব্র একাকিত্ব থেকে হতাশা, আইডেন্টিটি ক্রাইসিস এবং আমি কে, এই জিনিসগুলো মানুষের মধ্যে, এখনকার সময় মানুষের মধ্যে আমরা দেখতে পাই। তাই যে উপন্যাসটি লেখা হলো মেরি শেলির 1818 সালে, সেই উপন্যাসটি এখনও যে প্রাসঙ্গিক, সেই সায়েন্স ফিকশনটি এই সময় এসেও অনেক বেশি প্রাসঙ্গিক, সেটা কিন্তু আমরা বলতেই পারি। এবং এই গল্পের মাধ্যমে আমরা আরও অনেক কিছু শিখি, যেটা হচ্ছে বিজ্ঞান দিয়ে আসলে সব কিছুই করা সম্ভব, কিন্তু সব কিছুই কি করা উচিত? প্রকৃতির বিরুদ্ধে গিয়ে সবসময়ে দাঁড়িয়ে বিজ্ঞানকে ব্যবহার করে বিজ্ঞানের জয়গান করা কি সত্যিই উচিত? করা সম্ভব, অনেক কিছুই জীবনে করা সম্ভব, তাই বলে কি করা উচিত? যদি করা হয় তবে অনেক সময়ই কিন্তু সেটা দানবাকৃতির হয়, ধ্বংসাত্মক হয়। ক্ষমতা থাকলেই আমাদের যে সব কিছু করে দেখাতে হবে, বিষয়টি এমন নয়। আজকের মতো আমরা ফ্রাঙ্কেনস্টাইনের গল্প এখানেই শেষ করছি। সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।